ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদার, আপনাকে স্বাগত। আর তার সাথে আছেন মেজবাউল আজম সওদাগর, তিনি সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের বৈশাখী টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো একটু দেখে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোটের জন্য ইসির 24টি কর্মপরিকল্পনা। আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। স্বাগত জানিয়েছেন বিএনপি, পুরোপুরি সন্তুষ্ট নয় জামায়াত। ডাকসু নির্বাচনে ছাত্র দলের 10 দফা ইশতেহার, জাকসুতেও প্যানেল ঘোষণা, চাকসু ও হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা। 3 দাবিতে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, মৎস্য ভবন মোড়ে ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ, ন্যায্য সমাধানের আশ্বাস সরকারের। গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চান শহীদ আবু সাইদের বাবা। এবং আত্মরক্ষার্থে সীমান্তে গুলি চালায় বিএসএফ, দাবি সংস্থার মহাপরিচালক। শিশু কিভাবে হুমকি হয়, প্রশ্ন বিজেপি মহাপরিচালকের। শিরোনামগুলো দেখে নিলাম। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে ইউটিউব এবং ফেসবুক পেজেও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেখানে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমরা আলোচনা যাচ্ছি। জনাব আজাদ মজুমদার, আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে নির্বাচনী বহুল কাঙ্ক্ষিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলো। তো ফেব্রুয়ারির প্রথমার্ধে, যেটি আগে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের তফসিল ঘোষণা হবে, তো সামগ্রিকভাবে এই রোডম্যাপটাকে কিভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই ইতিবাচকভাবেই আমরা দেখছি এবং নির্বাচন কমিশনের সাথে কর্মকর্তা এই রোডম্যাপ প্রণয়নের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে আমরা ধন্যবাদও জানাই। তারা খুব সুন্দর একটা রোডম্যাপ দিয়েছেন, কারণ আসলে এই রোডম্যাপটা খুব প্রয়োজনীয় ছিল এই কারণে যে আপনি জানেন যে নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞ আসলে একদিনে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনটাকে আমরা অনেকেই মনে করি যে শুধু ভোটের দিনই নির্বাচন প্রক্রিয়াটা হয়, আসলে তা না। নির্বাচন তো একটা বিশাল পরিকল্পনা নিয়ে, এটা অনেক আগে থেকে এই কাজগুলো শুরু করে দিতে হয়। তো কিছু কিছু কাজ তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সরকারের দিক থেকেও অনেক প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান আছে। নির্বাচন কমিশন কিভাবে তার কাজটা করবে সে বিষয়ে জনগণকে তারা একটা সুন্দর একটা ধারণা দিয়েছে। বিশেষত তারা এই যে আজকে রোডম্যাপের মাধ্যমে তারা স্টেক হোল্ডার কনসালটেশনের কথা বলেছে। কবে থেকে স্টেক হোল্ডার কনসালটেশনটা হবে? নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয় আছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং নির্বাচনের সাথে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আছে। হ্যাঁ, সেগুলো আছে। ইন্টারেস্টিং কিছু নতুন জিনিসও আছে, সেগুলো আমরা পরে আলোচনা করতে চাই। তো এইগুলো এটা খুবই ইতিবাচক। আমরা মনে করি যে নির্বাচনী কার্যক্রম সম্পর্কে ভোটারদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য বা এই মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে, না রাজনৈতিক দলগুলো তো অবশ্যই, কিন্তু ভোটারদের আত্মবিশ্বাসটাও আসলে জরুরি। কারণ ভোটার টার্ন আউট তো আমরা চাই যে মানে যত বেশি সংখ্যক ভোটার আসুক, ভোটারদেরকে উদ্বুদ্ধকরণ একটা বিষয় আছে এখানে। তো তারা তাদেরকে এই রোডম্যাপটা একটা আত্মবিশ্বাস দেবে যে হ্যাঁ, নির্বাচনের যে প্রস্তুতিগুলো এগুলো খুব যথাযথভাবে হচ্ছে। এটা থেকে ভোটাররা উদ্বুদ্ধ হবেন, তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী হবেন, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, আমরা আরও আলোচনা করব। মেজবাউল আজম সওদাগর, এবারের নির্বাচনে কি কি চ্যালেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? কি কি চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে নিতে হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনটি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেটা রোডম্যাপটি ঘোষণা করা হলো, এই নির্বাচনটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে একটু ব্যতিক্রমধর্মী, এই কারণে যে এই নির্বাচন হওয়ার ঠিক 1 বছর 1.5 বছর পূর্বে একটি অনেক বড় গণ অভ্যুত্থান দেশে হয়েছে এবং এখানে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বের ভূমিকায় ছিল এদেশের একটা ইমার্জিং একটা তরুণ সমাজ। এই গণ অভ্যুত্থানের মধ্যে তরুণ সমাজের একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে
আমাদের সামনে পলিটিক্যাল কালচারে এটা যোগ হয়েছে, তাদের আকাঙ্ক্ষাটা আমাদের সামনে এসেছে এবং নির্বাচনেও এই আকাঙ্ক্ষাটার একটা প্রতিফলন থাকবে। সেটা কেমন? সেই প্রেক্ষাপটে সেটা কেন, এই কারণে কেমন, হ্যাঁ সেটা কেমন, অর্থাৎ এই আকাঙ্ক্ষাগুলোকে রাজনৈতিক দলগুলো ক্যাচ করার চেষ্টা করবে, তাদের ম্যানিফেস্টোতে নিয়ে আসার চেষ্টা করবে এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে কে কত নতুন জেনারেশনকে আকৃষ্ট করতে পারে, এই ইয়েটা থাকবে। এই যে তরুণ সমাজের আকাঙ্ক্ষা, যে তরুণ সমাজটাকে নিয়ে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে বা যারা এই আকাঙ্ক্ষাটা শো করতেছে, তাদের আবার একটা চাওয়া, গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে যে তারা তাদের লাইফে কিন্তু কোনো সুষ্ঠু নির্বাচন তারা দেখেনি, তারা ভোট দিতে পারেনি। আমি যদি ভোটারের তরুণ সমাজের হিসাবটা বলি আপনাকে, তাহলে সেটি হচ্ছে যে একবার ভোট দিতে পেরেছে এবং একবারও ভোট দিতে পারেনি, দুইটা সংখ্যা মিলে আমরা যতটুকু জানি এটা 35%, এবং একবারও ভোট দিতে পারেনি এরকম সংখ্যা হচ্ছে 27%, প্রাথমিকভাবে এটা জানা গেছে। এই 27%-এর এবং একবার যারা ভোট দিতে পেরেছে তাদেরও এক্সপেরিয়েন্স হচ্ছে যে তারা সুষ্ঠু নির্বাচন কি এটা দেখেনি। সো তাদের প্রধান চাওয়া হচ্ছে যে এই সুষ্ঠু নির্বাচনটা কিভাবে হবে। এবং এখানে নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে যে এরকম একটা ভঙ্গুর পরিস্থিতিতে, মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা রাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের কিছুটা অবনতি ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এখানে তরুণ সমাজের বিপ্লবীদের একটা যুদ্ধ হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কোলাপস করেছে, সেখান থেকে তারা আবার উঠে দাঁড়ানোর রাষ্ট্র একটা চেষ্টা করতেছে। এই প্রেক্ষাপটে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে কত এফেক্টিভলি রোল প্লে করতে পারবে। এবং আরও বড় প্রশ্ন হচ্ছে এখানে ফ্যাসিবাদের দোসর যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ছিল, আমরা অনেকেই আশঙ্কা করছি এখনও যে তাদের মধ্যে অনেকেই হয়তো এখনও আছে। তো এমন একটা গোষ্ঠী কিন্তু দেশে সবসময় চাইবে, এবং যারা পলাতক তারাও চাইবে যে সুষ্ঠু নির্বাচন যাতে কোনোভাবেই এই নির্বাচনটাকে কিভাবে বিতর্কিত করে ফেলা যায়। ধীরে কি তরুণদের মধ্যে কি কোনো, যত নির্বাচন ঘনিয়ে আসবে তাদের মধ্যে কি কোনো আপনার একটা অনৈক্য বা সংঘাতের কোনো বিষয় কি আপনি লক্ষ্য করছেন? আমি সেরকম কোনো সংঘাতের বিষয় দেখছি না, তবে তাদের এক্সপেকটেশনটা খুব জোরালো হবে। যতই ইলেকশন আসবে তাদের কিছু ডিমান্ড সামনে আসবে আর কি, এবং তারা যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো বারবার তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। সেটা তাদের অভিপ্রায় যতটুকু ক্যাচ করতে পারবেন ততটুকু গেইনার হবে, আপনি বলতে পারেন। গেইনার হবে, রাইট। আমরা আরও আসছি জনাব আজাদ মজুমদার। আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রবাসীদের দীর্ঘদিনের একটা আশা-আকাঙ্ক্ষা, তাদের বেশি পরিমাণে তাদেরকে ভোটে সম্পৃক্ত করা। তো সেই লক্ষ্যে এই সরকারের বিশেষ করে যে রোড ম্যাপটি ঘোষণা করা হয়েছে, এখানে 24টি অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা এখানে দেওয়া হয়েছে। তো সেখানে এটাও আছে যে প্রবাসীদের কীভাবে, তো আপনারা সরকারের তরফ থেকে প্রবাসীদের সম্পৃক্ততা কীভাবে, কতটুকু আশা করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত এবারের নির্বাচনটা তো অনেকভাবেই আসলে ইউনিক একটা বিষয় হতে যাচ্ছে। ইভেন প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে সর্বোচ্চ, মানে সবচেয়ে একটা ভালো একটা নির্বাচন তিনি দিতে চান। না, সেটা তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসে তো সন্দেহ করার কোনো অবকাশই নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচনটা ইউনিক এই অর্থে, এটা এমন একটা নির্বাচন হতে যাচ্ছে যেটাতে প্রচুর সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেবে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। পাশাপাশি এবারেই প্রথমবারের মতো চেষ্টা চলছে যাতে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেন। এটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এটা যদি সম্ভব হয় তাহলে এটা একটা যুগান্তকারী পরিবর্তন আমরা বলতে পারি। কারণ আমরা যারা আসলে দেশে থাকি তারা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা দেশটাকে কীভাবে ফিল করে, মানে দেশের একটা প্রক্রিয়ায় তারা অংশ নেবে, এটার জন্য তারা কতটা মুখিয়ে আছে এবং এটা তাদের জন্য কতটা আসলে গর্বের বিষয়। তো তাদের যার সাথে যদি সম্পৃক্ত করা যায়, এটা শুধু একটা ভোট না, এটা একটা জনবিপ্লব হবে। জনবিপ্লব হবে এই কারণে যে তারা অনেক বেশি এঙ্গেজড ফিল করবে। তারা মনে করবে যে হ্যাঁ আমি শুধু ভোট দিচ্ছি, আমি শুধু রেমিটেন্স দিচ্ছি না, আমি রেমিটেন্স দিচ্ছি, বা আমি যেহেতু আমি ভোট দিতে পারছি, দেশের প্রতি আমার কর্তব্যটাও এখন বাড়বে। মানে নানাভাবে তারা দেশকে কন্ট্রিবিউট করার চেষ্টা করবে। এখন এক্সিস্টিং যেভাবে কন্ট্রিবিউট করছে তার চেয়ে আরও অনেক বেশিভাবে, কারণ তাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। সো এইটা আমাদের রাষ্ট্রীয়
জীবনে এটা একটা বড় পরিবর্তন আনবে আমি মনে করি। কারণ আমাদের প্রবাসীর সংখ্যা কিন্তু কম নয়, প্রায় 1 কোটি আছেন। তাদের একটা বড় অংশই আসলে ভোটার। তাদেরকে যদি একটা বড় অংশকে যদি আমরা এবার এই নির্বাচনী প্রক্রিয়া আনতে পারি, তাহলে এটা আমাদের গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে একটা বিশাল অগ্রগতি হবে। এটা আসলে মানে এই মুহূর্তে আমরা আসলে টক শোতে 1-2 মিনিট আলোচনা করে আসলে এই পরিবর্তনটাকে বা এটার সিগনিফিকেন্সটা আসলে বুঝাতে পারবো না। এটা আপনার যখন ঘটবে তখন আসলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কত বড় ঘটনা। এটা যদি আরেকটা সম্ভব ইন্টারেস্টিং হয়। বিষয়, কারাবন্দীদের ভোট প্রদান, এটা একটা ইউনিক বিষয়। সেটা কিভাবে আসলে সম্ভব? আপনি এক জেলার ভোটার, আরেক জেলায় বন্দী, সেক্ষেত্রে এই সরকার এগুলো কিভাবে ম্যানেজ করবে? দেখেন, এটাও একটা প্রথমবারের মতো ঘটনা। এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যারা বন্দী তারাও তো দেশের নাগরিক। জেলখানায় যারা আছেন, জেলখানাটাকে জেল না বলে এটা যদি আপনি কারেকশন সেন্টার বলেন, হ্যাঁ, তাহলে নাম তো পরিবর্তন হয়েছে, প্রস্তাব হয়েছে একটা। তো তাদেরকেও তো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া উচিত। এবং সেটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যেহেতু এটা প্রথমবারের মতো এটা ঘটবে, তাহলে এইটার আসলে কিছু সীমাবদ্ধতা যতক্ষণ পর্যন্ত না আপনি প্রক্রিয়াটা স্টার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত এই সীমাবদ্ধতাগুলো বোঝা যাবে না। তো এই সীমাবদ্ধতা যদি থাকে, সীমাবদ্ধতা অতিক্রম করার উপায়ও নিশ্চয়ই থাকবে। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এক জেলার ভোটার আরেক জেলার কারাগারে বন্দী থাকতে পারেন, তো সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রচারণার বিষয় আছে। প্রচারের চেয়েও বড় জিনিস হচ্ছে যে ধরেন একই কারাগারে বিভিন্ন জেলার বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ভোটার থাকবে, তাহলে তার ভোটটা কীভাবে হবে? এটা এমন হতে পারে যে যেহেতু কারা কর্তৃপক্ষের কাছে বন্দীদের একটা ডেটা আগে থেকেই থাকে, কারা কর্তৃপক্ষ যদি আগে থেকেই চিহ্নিত করতে পারে যে এই যে কারাগারে যে কজন বন্দী আছেন, কারাবন্দী আছেন, তারা আপনার কোন কোন আসনের ভোটার, তাদের আসনগুলো যদি আগে চিহ্নিত করে আপনার নির্বাচন কমিশন কাছ থেকে সেই আসনের নির্দিষ্ট সংখ্যক আসনের ব্যালট পেপারগুলো যদি আগেই সংগ্রহ করে রাখা যায়, তাহলে নির্দিষ্ট দিনে আপনার কারাগারেই ভোটটা গ্রহণ করা সম্ভব হতে পারে। এবং কারা কর্তৃপক্ষই ওই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে কারাগারে প্রাপ্ত ভোটের ফলাফলটা জানিয়ে দিতে পারেন। সো এইটা মানে এটা আমি জাস্ট একটা প্রক্রিয়ার কথা বললাম, আমি ঠিক নিশ্চিত নেই যে এই প্রক্রিয়াটাই অনুসরণ করা হবে। আবার একইভাবে আপনার যারা বন্দী আছেন প্রার্থীদেরকেও জানিয়ে দেওয়া যে সম্ভব হতে পারে যে আপনার এতজন ভোটার এই আসনের, এই নির্দিষ্ট আসনের এতজন ভোটার এই কারাগারে বন্দী আছেন। প্রার্থীরা তাহলে তাদের যে নির্বাচনী ইশতেহার বা দল যেগুলো রাজনৈতিক দলগুলো আসলে জেনারেলি তাদের নির্বাচনী ইশতেহার কারাগারে পাঠাতে পারে। তাহলে সেখান থেকে যেহেতু এটা দলীয়ভাবে ভোট হবে, দলের ইশতেহারও যদি আসলে প্রার্থীদের কাছে বা ভোটারদের কাছে পৌঁছানো যায়, তাহলেও কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণে এটা তাদেরকে সহযোগিতা করবে। তো এই প্রক্রিয়াগুলো যতক্ষণ পর্যন্ত না আসলে চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না এটার সীমাবদ্ধতাটা কী। তো এই সীমাবদ্ধতা প্রথমবার হয়তো কিছু কিছু চ্যালেঞ্জ বেরিয়ে আসবে। আমি আশা করি যে প্রথমবারের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে এটাকে আরও স্মুথলি হয়তো করা সম্ভব হবে। তবে এটা যদি করা যায় তাহলে নাগরিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে এটাও একটা বড় পদক্ষেপ হবে। ধন্যবাদ আপনাকে। মেজবাউল আজম সওদাগর, সেটি হচ্ছে রোডম্যাপ তো ঘোষণা হলো, তো বিএনপি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, মহাসচিব সহ, তারা এটাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন যে এখন ঘোষণা অনুযায়ী নির্বাচনের দিকে সরকার যাবে, এটা তারা আশা করছেন। পাশাপাশি জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন তারাও কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। তো এই যে সব দলকে তো আর খুশি করা যাবে না, তো আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি? না, এটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে। তো এইখানে তর্ক বিতর্ক হবে, খুশি অখুশি একটা থাকবে, তারপর মতের ভিন্নতা, এটা চলতেই থাকবে। এটা কখনো গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টি বা আমরা যেই বলি, আমরা কখনো এটা আশা করতে পারি না যে সবাই একই ধরনের মত পোষণ করবে আর কি, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো নয়। তো এটা হচ্ছে ডেমোক্রেসির একটা সৌন্দর্য এবং এভাবেই চলতে থাকবে, এভাবেই এগিয়ে যেতে হবে। যেমন আমরা যদি খেয়াল করি যে যখন ঐক্যমত্য কমিশন যখন তৈরি হলো, তখন প্রত্যেকটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল, হতে 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 একটা পর্যায়ে কিন্তু এসে
জিনিসটা কমপ্লিট হয়ে গেল, মানে একেবারে শেষের দিকে। এখন জুলাই ঘোষণাপত্রটাও হয়ে গেল, এখন জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হওয়ার কথা সেটাও চূড়ান্ত হওয়ার দিকে। এখানে যে হালকা একটু বিতর্ক দেখা যাচ্ছে, তা আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই সেটাও কেটে যাবে। তো এটা পলিটিক্যাল ডেভেলপমেন্টে এটা হয় এবং এটা ডেমোক্রেসির একটা সৌন্দর্য, এটা থাকবেই এবং এর মধ্য দিয়েই এটা এগিয়ে যেতে হবে। তবে এই যে নতুন নতুন জিনিস যে এখানে আলোচনা হচ্ছে, নতুন নতুন জিনিস যে আমাদের কালচারে আসতেছে, আমাদের ডেমোক্রেসিতে অ্যাড হচ্ছে, এটা প্র্যাকটিস শুরু হচ্ছে, এইটা হচ্ছে মূলত আমাদের জন্য একটা ইতিবাচক দিক, মানে আমাদের সবার জন্য। এবং ভবিষ্যৎ আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আগে কখনো চিন্তাও করতে পারতাম না যে কি কি জিনিস আমাদের দরকার, সেই জিনিসগুলো নিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এরকম চমৎকার একটা আলোচনা হচ্ছে, এটা আমার মনে হয় বিপ্লবের পরে একটা অন্যতম বড় অর্জনগুলোর মধ্যে একটা। এখানে আপনি লক্ষ্য করবেন যে বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে যারা নির্বাচনে বাধা দিবে তারা নিশ্চিহ্ন হবে, যদিও রাজনৈতিক বক্তব্য তাদের। আর সালাউদ্দিন সাহেব বলেছেন যে নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। মঈন খান সিনিয়র নেতা তিনি বলেছেন ফেব্রুয়ারিতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে। এই স্টেটমেন্টগুলো থেকেই বোঝা যাচ্ছে যে বিএনপি বেশ উৎসুক। এবং একই সাথে ইসলামী আন্দোলনের আতাউর রহমান উনি বলেছেন যে আগে তারাও মুখিয়ে আছেন, কিন্তু যে ছাত্র জনতার যে রক্ত, তাদের যে জীবন উৎসর্গ হয়েছে জঞ্জাল দূর করার জন্য, দেশ থেকে স্বৈরতন্ত্র চিরস্থায়ী মুক্তির জন্য, সেই বিষয়ে রোডম্যাপ না দিয়ে পুরনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকার করার নামান্তর। আচ্ছা, এটা মূলত এই এই একটা যে বিতর্ক শোনা গেল, যে একজন মানে অসন্তুষ্টিটা পুরোপুরি যেটা জানা গেল, সেটা হচ্ছে যে এটার উৎপত্তিটা কোথা থেকে এটা দেখতে হবে। উৎপত্তিটা হচ্ছে জুলাই সনদটা এখনো স্বাক্ষরিত না হওয়া। মানে তারা এটাকে দেখছে এইভাবে, মানে তাদের দৃষ্টিতে তারা বলছে যে এটা যদি স্বাক্ষরিত না হয় তাহলে তারা পূর্ববর্তী যে পলিটিক্যাল কালচার আমাদের, যে একটা কমিটমেন্ট করলাম ন্যাশনের সাথে, বাট ইলেক্টেড হওয়ার পরে সেটা আর গুরুত্ব দিলাম না। তো তারা চাচ্ছে যে এটাকে এমন একটা আইনি ভিত্তির উপর দাঁড় করাতে হবে যেন পলিটিক্যাল পার্টিগুলো পূর্ববর্তী পলিটিক্যাল কালচারে ফিরে যেতে না পারে, আর যেন বলতে না পারে যে আমরা এটা করব না। সেরকম একটা নিশ্চয়তা তারা চাচ্ছে আর কি। তা আমার কাছে, আমি খুব আশাবাদী যে আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই এই ধোঁয়াশাটা কেটে যাবে এবং জুলাই সনদটা স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে এই বিতর্কটা আমি মনে করি থাকবে না। আর পাশাপাশি অন্য যে বিষয়গুলো আপনি বললেন, এটা হচ্ছে নির্বাচন যে খুব মানে আনন্দ মুখর একটা নির্বাচন হবে, সেটা একটা লক্ষণ ইতিমধ্যে এখন থেকে বোঝা যাচ্ছে আর কি। এবং নির্বাচন কমিশনকে এই আনন্দ ধরে রাখার জন্য এই এই মানে দীর্ঘদিনের প্রত্যাশা, এটাকে একেবারে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা করতে হবে যে খুব কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত করতে হবে যেন, এবং পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগকে কন্টিনিউ করতে হবে যাতে এই আনন্দ আমরা যেটা আশা করতেছি যে ধরনের একটা নির্বাচন, সেই জায়গায় যেন আমরা পৌঁছতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জনাব আজাদ মজুমদার। আমরা আলোচনাটা শুরু করব, কিন্তু মাঝখানে হয়তো বিরতি নিতে হতে পারে। সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ একটা ঘোষিত হলো। আর সংস্কার এবং বিচার এই দুটো সম্পর্কে যদি কিছু বলেন, এগুলোর প্রেজেন্ট মানে জাতির যে আকাঙ্ক্ষা ইন অ্যাট এ গ্ল্যান্স। সংস্কার এবং বিচার প্রক্রিয়া তো চলমান রয়েছে। সংস্কারের তো কিছু কিছু প্রশাসনিক সংস্কার, সেগুলো তো আপনার করা হচ্ছেই। আর যে সংবিধান সংস্কারের যে আলোচনাগুলো হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্র কিভাবে চলবে আগামী দিনে, সেই আলোচনাগুলো ঐক্যমত্য কমিশন হচ্ছে। সংস্কার কমিশনের রাজনৈতিক দলগুলো বলছে যে মানে অন্য যারা, তারা বলছে যে নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওই দুটোর চেয়ে। না, নির্বাচন একটা আলাদা প্রক্রিয়া এবং সবগুলোই তো আলাদা। হ্যাঁ, সেই প্রক্রিয়াটা আপনার তো এগিয়ে নিয়ে যেতে হবে। এখন সংস্কার এবং বিচার সেগুলো পৃথক প্রক্রিয়া, আপনি যথার্থই বলেছেন। সেটা সংস্কার প্রক্রিয়াটা কিন্তু আরও আগে থেকেই শুরু হয়েছে। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে আজ থেকে প্রায় 7 মাস আগে, এবং ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে আপনার এর আগে যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে তাদের প্রস্তাবকে ধরে নিয়েই কিন্তু ঐক্যমত্য কমিশনে কাজ চলছে সংস্কারের। সংস্কারটা কি হবে আগে তো সেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে, তারপরে সংস্কারের বাস্তবায়নের বিষয়টা। তো রাজনৈতিক দলগুলোকে প্রথমত ঐক্যমত্যে আসতে হবে যে আমরা এই সংস্কারগুলো বা এই পরিবর্তনগুলো সাধন করব। তারপরে ডিসিশন হচ্ছে আমরা এই পরিবর্তনগুলো কিভাবে সাধন করব, কতদিনে সাধন করব, তাই তো। এখন রাজনৈতিক দলগুলোর বল তো এখন ওনাদের কোর্টে,
এখনো তো 1 মাস সময় দেওয়া হয়, হ্যাঁ, না বাড়িয়ে এখন দেওয়া হয়েছে। এখনো তো যেহেতু জুলাই সনদ স্বাক্ষরিত হয় নাই, একটা খসড়া জুলাই সনদ ওনাদের হাতে দেওয়া হয়েছে, সবার ওনারা মতামত দিয়েছেন, সেই মতামত পর্যালোচনা করা হচ্ছে। এই সিদ্ধান্তটা আসলে ওনাদেরকেই নিতে হবে যে কতটুকু সংস্কার ওনারা চান। এই যে যেই বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, বেশিরভাগ বিষয়ে কিন্তু ঐক্যমত্য হয়ে গিয়েছে। প্রায় ৮০-৮৫-এর মতো প্রস্তাবনা, তার মধ্যে ৬০-এর অধিক কিন্তু ইতিমধ্যেই তারা ঐক্যমতে পৌঁছেছেন। যে মৌলিক ২-১টা বিষয় আছে ঐক্যমতে পৌঁছাননি, সেগুলোতে যারা যদি শেষ পর্যন্ত না পৌঁছানো, নির্বাচন তো অনন্তকাল সেটার জন্য অপেক্ষা করবে না। আর যদি তারা পৌঁছাতে পারেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা আগামী কিছুদিনের মধ্যে, তাহলে তো খুবই ভালো, সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক একটা দিক হবে। এবং ওনাদেরকেই আসলে এক হয়ে সিদ্ধান্তটা নিতে হবে যে ওনারা কীভাবে চান। এটা গেল সংস্কার। আর বিচারের বিষয়টা তো অ্যাকচুয়ালি পুরোপুরি আদালতের সিদ্ধান্ত। ধন্যবাদ। আমরা সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম স্পানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান আপনারা একই সাথে ফেসবুক এবং ইউটিউব পেজও দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। তো জনাব আজাদ মজুমদার, একটা বিষয় সেটি হচ্ছে রোড নির্বাচনের বিষয়ে আমরা আলাপ করছিলাম যে প্রবাসীদের যেই নির্বাচনটা, তাদেরকে যে তাদের অন্তর্ভুক্তি অ্যাজ এ ভোটার, তো প্রসেসটা কি হবে বলে আপনি কোনো ধারণা দিতে ধন্যবাদ পারেন? আপনাকে। আমি তো একটু আগে আলোচনায় বললাম যে এটা খুব একটা সিগনিফিক্যান্ট একটা বিষয় হবে এবং এটা মানে বাংলাদেশের জন্য হিউজলি, মানে বাংলাদেশের জাতীয় জীবনে এটার একটা হিউজ একটা প্রভাব থাকবে। এখন প্রসেসটা নিয়ে অবশ্যই এটা ডিসিশনটা তো নির্বাচন কমিশনকে নিতে হবে। প্রথমত প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটা আমরা জানি যে পাইলট ভিত্তিতে অনেক দেশে চলছে। আপনার ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পরে এখন সম্ভাব্য দুটো উপায় আছে। একটা পোস্টাল ব্যালট, আপনার প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট আগে পৌঁছে দিলে তারা তাদের ভোটটা দিয়ে দেবে। এটার কিছু সীমাবদ্ধতাও আছে। এই অল্প সময় কি পুরো 1 কোটি প্রবাসীকে কি ইনভলভ করা সম্ভব হবে? আমি এটা খুব একেবারে নিশ্চিত হয়ে আপনাকে এই মুহূর্তে এটা বলতে পারবো না, তবে উদ্যোগটা তো আছে, উদ্যোগটা আছে। এবং যদি উদ্যোগের সাথে যদি চেষ্টাটাও সরকারের বিভিন্ন সংস্থা প্লাস নির্বাচন কমিশন যদি সমন্বিতভাবে করতে পারে, তাহলে একটা বড় অংশকে তো অবশ্যই অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এখন শুধু ভোটার করলেই তো তাদের হলো না, তাদের কাছে ব্যালটটা পৌঁছাতে হবে। ব্যালটটা পৌঁছানোর পর তাদের ভোটটা আবার দেশে পৌঁছাতে হবে। এক্ষেত্রে এটা নির্বাচনের আগেই পৌঁছাতে হবে, নির্বাচনের তারিখের আগে। কারণ যদি নির্বাচনের তারিখের আগে না পৌঁছায়, তাহলে আবার এই ব্যালটের কারণে ফলাফল ঘোষণা আটকে যেতে পারে। এবং সেক্ষেত্রে আবার ফলাফল ঘোষণা আটকে গেলে নতুন নতুন আরও কিছু চ্যালেঞ্জের জন্ম নিতে পারে। আবার অনলাইনে করলে তো একটা অনলাইনের ক্ষেত্রে হ্যাকিংয়ের একটা চান্স আছে। সো অনলাইনে যে কেউ হ্যাকিং করে আপনার ভোট দেবে না, এটা মানে এই অনলাইনের জন্য খুব সিকিউরড একটা সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। আমি বলছি যে এটা যে সম্ভব না তা না, এটা সম্ভব, কিন্তু এটার জন্য বিনিয়োগের একটা বিষয় আছে। পাশাপাশি এই বিষয়টা লিটারেসির একটা বিষয় আছে। আমাদের সবাই প্রবাসী, লিটারেসি আমাদের যারা প্রবাসে আছেন তারা তো আসলে অনলাইনেই দেশের পরিবার পরিজনের সাথে যুক্ত থাকেন। তো আমি মনে করি যে আমাদের দেশে সাধারণ মানুষের চেয়ে যারা প্রবাসী তাদের ডিজিটাল লিটারেসিটা অনেক বেশি। কারণ তাদের এটা প্রয়োজনের কারণে তারা ইতিমধ্যেই এটার সাথে আসলে অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু এটার আসলে সিকিউর করাটা, আমার নিশ্চিত হওয়া যে যিনি যে ভোটার তিনি ভোটটা দিয়েছেন, এটা চ্যালেঞ্জিং। এবং এই চ্যালেঞ্জটার জন্য প্রযুক্তিগত দক্ষতা অনেক বেশি প্রয়োজন। এবং যেই প্রযুক্তিটা আপনি ব্যবহার করবেন সেই প্রযুক্তিটা হতে হবে নিখুঁত। এখানে মার্জিন অফ এরর থাকার কোনো সুযোগ নেই। তো এই জন্যই বলছি যে মানে পুরো বিষয়টাই চ্যালেঞ্জিং, কিন্তু চ্যালেঞ্জ থাকলে যে সেটাকে ওভারকাম করা যাবে না এমন কথা বলার ঠিক না। ধন্যবাদ আপনাকে মেজবাউল আজম সওদাগর। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে এই যে প্রবাসীদের ভোটার এবং কারাবন্দীদের, দুটো একটা ইউনিক। তো এটার তাৎপর্য কীভাবে, মানে বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বা কতটুকু বৃদ্ধি করবে? রাইট। প্রবাসী এবং এই যে জেলবন্দীদের যে ভোটের যে আলোচনাটা এখন চলছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। বিশেষ করে
একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে নাগরিকের যে অধিকার, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, তাহলে জেলবন্দি যারা তারা ভোট দিতে পারবে, এটা অনেক একটা বড় তাদের জন্য পাওয়া। পাশাপাশি প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, এই দাবিটাও কিন্তু আমাদের সোসাইটিতে দীর্ঘদিন থেকে ছিল। এটা এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের সম্প্রতি এই যে জুলাই বিপ্লবে যে প্রবাসীদের যে অবদান, আপনি জানেন যে এই প্রবাসীরা বিশেষ করে 18 তারিখে যখন বাতি বন্ধ করে দিয়ে যখন ম্যাসাকার চালানো হলো, গণহত্যা চালানো হলো, তারপরে কিন্তু প্রবাসীরা শাটডাউনের ঘোষণা দিয়েছিল, রেমিস্ট্যান্স শাটডাউন। এটা কিন্তু বিভিন্ন দেশের যে আপনি যদি গণ অভ্যুত্থানের ইতিহাস, বিপ্লবের ইতিহাস পড়েন, তাহলে এই ধরনের এক্সাম্পল কিন্তু খুবই কম পাওয়া যাবে। এই ক্ষেত্রে বাংলাদেশ একটা ইউনিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং আমাদের মনে আছে যে ওই সময় কিন্তু বিভিন্ন মন্ত্রী জনগণকে আহ্বান জানাচ্ছিল প্রবাসীদেরকে যে আপনারা পাঠান, আপনাদেরকে এই ইনসেন্টিভ দেওয়া হবে এইভাবে, মানে এমন একটা সমস্যায় পড়ে গেছিল সেই ফ্যাসিস্ট সরকার। সো আর প্রবাসীরা এছাড়া তাদের বিভিন্ন প্রচারণা তাদের বিশাল একটা ভূমিকা ছিল। তো জুলাই পরবর্তী সময়ে এখন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই ধরনের একটা সিদ্ধান্ত কিন্তু প্রবাসীদেরকে এই যে রেকগনাইজ করা সবাইকে, এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা পাওয়া। প্রবাসীদেরকে ডিগনিফাইড হবে এর মধ্য দিয়ে। পাশাপাশি একটা উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে কিন্তু এই ভোটিং সিস্টেমটা চালু আছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে বা অনলাইনে বিভিন্নভাবে এটা চালু আছে, যেটা ভাই বললেন। তো সেই বিষয়টা বাংলাদেশের ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের জন্য একটা ইউনিক একটা এক্সাম্পল হবে এবং খুবই প্রশংসনীয় একটা ব্যাপার হবে। পাশাপাশি যারা প্রবাসী আছে তাদের কাছে এটা অনেক অনেক আনন্দের একটা ব্যাপার হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এবার অন্যান্য প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে বিজিবি বিএসএফ সম্মেলন হলো। সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনা সহ 10 বিষয়ে তারা ঐক্যমত্য হয়েছেন। এটি ছিল 56তম সম্মেলন। সেখানে সীমান্তে আক্রমণ, নির্যাতন, এসব বিষয়, বিশেষ করে মাদক, অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক, চোরাচালান প্রতিরোধ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই যে আলোচনা হলো, এরকম তো এর আগেও অনেক আলোচনা হয়েছে। তো বিশেষ করে 5 তারিখের আগের বাংলাদেশ আর এর পরের বাংলাদেশ, এবার দেখলাম যে বিজিবির যে মহাপরিচালক তিনিও সমান তালে তিনিও কিন্তু ব্যাটিং করে গেছেন যদি আমরা বলি। তো এই কনফিডেন্স, এটা কি নতুন একটা বাংলাদেশের সূচনা হলো, বা এটা কতটুকু এই সম্মেলনকে ফলপ্রসূ করবে বা বাংলাদেশিদের অধিকার আদায়ের ক্ষেত্রে অবদান রাখবে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এই ধরনের কমিটমেন্ট আপনি ঠিকই বলেছেন যে আগেও তো বিএসএফের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে শূন্যে নামিয়ে আনা হবে, কিন্তু তারা সেই কমিটমেন্টটা রাখেনি। আমরা এমনও দেখেছি রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আছেন, তিনি ভারতে থাকা অবস্থায় বিএসএফ বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে সীমান্তে, কিন্তু তিনি ভারতে বসেও কোনো প্রতিবাদ করেননি। আগের সরকারের সময় আমরা দেখেছি প্রতিবাদ করার মেরুদণ্ডটাই ছিল না তাদের কাছে, এবং তারা নিজেরা এত বেশি ভারত নির্ভর তাদের রাজনৈতিক কারণে ছিল যে ভারতের কোনো অন্যায় আচরণকেই আসলে তারা প্রতিবাদ করেনি, মুখ বুঝে মেনে নিয়েছে। বা অনেক সময় এই অন্যায়গুলোকে বাংলাদেশের মন্ত্রীরাও জাস্টিফাই করার চেষ্টা করেছে যে যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন তাদেরকে চোরাচালান, তাদের হয়ে কথাটা বলছেন তারা। হ্যাঁ, এরকমটা দেখা গেছে। তো এখন যে পরিবর্তনটা হয়েছে, এখন হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথমত সীমান্ত হত্যাগুলোর প্রতিবাদ করছে, ব্যাখ্যা চাইছে ভারতের কাছে, এবং এটা যে অন্যায়, এই অন্যায়টাকে অন্যায় বলার সাহসটা দেখাচ্ছে। এই সাহসটা আসলে বাংলাদেশের দিক থেকে দেখানো জরুরি এই কারণেই যে বাংলাদেশ যদি এইটা মেনে নেয় মুখ বুঝে, তাহলে এই হত্যাকাণ্ড কোনোদিন বন্ধ হবে না। প্রতিবাদটা যদি জারি থাকে তাহলে একসময় হয়তো তারাও উপলব্ধি করবে যে আসলে এটা প্রতিবেশী এক দেশের নাগরিকের প্রতি অন্যায় হচ্ছে। শুধু তা না, ভারতেও হয়তো এই বিষয়ে ইতিবাচক একটা জনমত গড়ে উঠবে। তা আমরা তো আসলে মানে এমন একটা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কারণ আমরা মনে করি যে আমাদের নিজেদের স্বার্থে ভারতকে আমাদের প্রয়োজন নানা কারণে, আবার ভারতেরও আমাদেরকে প্রয়োজন, কারণ এখন বিশ্ব ব্যবস্থাটাই এমন যে বিভিন্ন দেশ পরস্পরের প্রতি নানা কারণে নির্ভরশীল। আমাদেরও এই প্রতিবেশী দেশের প্রতি এই ধরনের কিছু নির্ভরশীলতা আছে। এই নির্ভরশীলতাটা সহযোগিতার সম্পর্কে তখনই রূপ নেবে যখন আসলে মানে দুই দিক থেকে আন্তরিকতাটা সমান থাকবে।
আমরা বিশ্বাস করি যে এই যে বিজেপি বিএসএফ সম্মেলনে এই আলোচনাটা হলো, এই আলোচনাটা আসলে জাস্ট খালি কথার কথা হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এটা আসলে সত্যিকার অর্থেই ভারতের দিক থেকে আন্তরিকভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে। এবং বাংলাদেশের দিক থেকে আমরা বরাবরই বাংলাদেশ আন্তরিক ছিল, কারণ আমরা বাংলাদেশের বিপক্ষে আসলে সীমান্তে হত্যাকাণ্ডের কোনো অভিযোগ আমরা কখনো শুনিনি যে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা ভারতের কোনো নাগরিককে আক্রমণ করেছে। সো বাংলাদেশের দিক থেকে আন্তরিকতাটা আগেও ছিল, আমরা আশা করি এবং বিশ্বাস করি যে এটা কন্টিনিউ করবে। এবং আমরা প্রত্যাশা করি ভারত শুধু মৌখিক বা লোক দেখানো কমিটমেন্ট না করে সত্যিকার অর্থেই যে কমিটমেন্টটা তারা করেছে সেটা বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাকে মেজবাউল আজম সওদাগর। আমি প্রশ্নটা করেই আমরা আবারও বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, সেটা হচ্ছে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যে এই যে সম্মেলন, যৌথ সম্মেলনটা, এটা কার্যকর করতে কি ধরনের ভূমিকা দুই দেশের পক্ষ থেকে আপনি প্রত্যাশা করেন একজন একাডেমিশিয়ান হিসেবে? তো এই প্রশ্নটা রেখে আমি বিরতিতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, সময় হলে একটা ইস্পানি মির্জাপুর জিরাওয়ার বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পানি মির্জাপুর জিরাওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মেজবাউল আজম সওদাগর। যেটি বলছিলাম যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই বৈঠকটি কতটুকু কার্যকর হবে বলে আপনি আশা করছেন? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে আমাকে যেতে হবে যে জুলাই বিপ্লবের পরে আমাদের যদি সবচেয়ে বড় অর্জন কোনগুলা আমাদের হয়েছে, আমরা পেয়েছি, এটা যদি হিসাব করি তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে বাংলাদেশ এই প্রথম জিয়ার সময়কালটা যদি আমরা বাদ দিই তাহলে জিয়া এবং তারপরে হচ্ছে প্রফেসর ইউনূসের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারছে এবং আমাদের রিজিওনাল এবং গ্লোবাল পলিটিক্সে যে কিভাবে একটু ভারসাম্য রক্ষা করতে হয় সেই নীতিটা কিন্তু প্রফেসর ইউনূস খুব সাকসেসফুলি অনুসরণ করতে পেরেছে। এবং ভারতের যে পররাষ্ট্রনীতি, ভারতের পররাষ্ট্রনীতির এবং তার যে নেইবারিং পলিসি, প্রতিবেশী দেশ সম্পর্কে তার যে নীতি, এই নীতিটা হচ্ছে এমন, এটা বিশ্লেষণ করলে দাঁড়ায় যে তারপর সবসময় খুব ডমিনেটিং আর কি। প্রতিবেশী দেশগুলোকে তারা তাদের কথা মতো চালাতে চায়, তারা যেভাবে তাদের নীতিকে তারা অনুসরণ করতে বলে, ঠিক তারই অংশ হিসাবে বাংলাদেশে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল তারা সেইটার সাথে তারা মিশে গিয়েছিল, যার ফলে ভারতের পক্ষ থেকে আমাদের সীমান্তে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, সীমান্তে যে রক্ত ঝরছিল, এই বিষয়টা বেড়ে গিয়েছিল আর কি। তো জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু এটা খুব বেড়ে না গেলেও কিন্তু অনেকটা কমেছে এবং ভারত তার নেইবারিং পলিসি নিয়ে নতুন করে ভাবছে এবং তার বাংলাদেশ পলিসি কী হবে, প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স, এইটা বিবেচনায় ভারত কিন্তু এখনো তার বাংলাদেশ নীতি কি হবে এটা সে ঠিক করতে পারেনি, এই জন্য সে কিন্তু থিঙ্ক করতেছে এখনো যে নির্বাচন হবে, নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলে তারপরে হয়তো নতুনভাবে ভাববে। একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ভারত ট্রানজিশন পিরিয়ড ভারতের জন্য যাচ্ছে। পাশাপাশি একটা চ্যালেঞ্জিং সময় যাচ্ছে যে কি নীতি নিবে তারা ভারতের প্রতি, কারণ ভারতের সব তাদের হাতছাড়া হয়ে গেছে, যেটার জন্য বা বাংলাদেশ থেকে তারা এমন কিছু পেয়েছে যেটার জন্য তাদেরকে কোনো নেগোসিয়েশন, কোনো ডিপ্লোমেসি, কোনো বার্গেনিং, কোনো কিছু করতে হয়নি, এমনিতেই সব পেয়ে গেছে, বড় ভাই হিসেবে সব পেয়ে গেছে। সেগুলো সব হাতছাড়া হয়ে যাওয়ার পর ভারত এখন একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছে। সেই প্রেক্ষাপটে বর্তমানে চাইতে হয়নি, এটাই বলছিলাম। তো সেই প্রেক্ষাপটে যে বিডিআর বিএসএফ যে সম্মেলনটা হলো, এখানে আমরা দেখলাম যে যথেষ্ট বার্গেনিং হয়েছে উভয় পক্ষ থেকে। গত 15 বছরে কিন্তু এই বার্গেনিংটা ছিল না আর কি। এটি হচ্ছে আমাদের মূলত অর্জন। এই থেকে আমরা আশা করতে পারি যে সামনের দিকে এই বিষয়ে একটা ডেভেলপমেন্ট থাকবে। ধন্যবাদ জনাব আজাদ মজুমদার। 6 মাসে $1.25 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে 700 মিলিয়ন হচ্ছে স্থানীয়, 465 বিদেশি, 330 চীনা এবং 85 মিলিয়ন মার্কিন ডলার যৌথ প্রস্তাব। প্রত্যাশিত? আমি তো মনে করি যে এটা অবশ্যই প্রত্যাশিত। রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপনার আস্তে আস্তে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে। আপনার এখানে আমরা একটা হিসাব দিয়েছি যে এই যে 1.25 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে, এর মধ্যে কনভার্সনটা মানে বিনিয়োগটা বাস্তবে রূপ নিচ্ছে বা চূড়ান্ত পর্যায়ে আছে এরকম হচ্ছে
$31 মিলিয়ন, যেটা 18%। এটা মোট প্রস্তাবের। এটা বৈশ্বিক মানদণ্ডে এটা কিন্তু বেশ ভালো 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 এই কারণে যে আপনার বিনিয়োগ এটা 15 থেকে 20% হয়, 15 থেকে 20%-এর মধ্যে হয়। বাংলাদেশ কিন্তু সেই জায়গাটাতে 18তে আছে। এবং এই হিসাবটা কিন্তু আসলে দেওয়া হয়েছে জুন মাস পর্যন্ত। আপনি দেখেন জুলাই মাসেও কিন্তু বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব এসেছে, সেটা যদি যোগ করা হয় এখানে আপনি দেখবেন যে পরিমাণটা আরও বেড়ে যায়। জুলাই মাসে একটা চীনের একটা প্রতিষ্ঠান এককভাবে বিনিয়োগ প্রস্তাব দিয়েছে $250 মিলিয়ন, যেটা আপনার বাংলাদেশে যে কোনো চীনা কোম্পানির বাংলাদেশের টেক্সটাইল ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগ ইতিহাসে। তো জুলাই মাসের হিসাবটা তো আসলে হয়তো পরবর্তী 6 মাসের হিসাবের মধ্যে যোগ হবে, কিন্তু এই যে ইতিবাচক ধারাটা সূচিত হয়েছে, আমরা মনে করি যে আস্তে আস্তে এটা আরও বাড়বে। এবং একটা কথা বারবার বলা হচ্ছিল যে সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অনেক উদ্যোগ নিলেও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা সম্ভবত বিনিয়োগ করছে না, এরকম একটা প্রচারণা চালানো হচ্ছিল যে স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ বন্ধ রেখেছে, যে কারণে কর্মসংস্থান বাড়ছে না। এই প্রচারণাটাও যে আসলে পুরোপুরি ঠিক না, এই ডাটাটা কিন্তু সেটাই ইন্ডিকেট করছে। দেখেন আপনার যে টোটাল বিনিয়োগ যে প্রস্তাবনাটা এসেছে তার সিংহভাগ কিন্তু আসলে স্থানীয় ব্যবসায়ীরাই করেছেন। দ্যাট মিন্স আপনার স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু তাদের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তাদের অর্থ আসলে পুনঃবিনিয়োগ বা নতুন করে কলকারখানা স্থাপনের জন্য তাদের যে আগ্রহ সেটা সরকারের কাছে ব্যক্ত করেছেন। যৌথ বিনিয়োগ বরঞ্চ সেই তুলনায় প্রত্যাশার তুলনায় কম এসেছে। বিনিয়োগের সিচুয়েশন দিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে আসলে সরকারের প্রতি বিনিয়োগকারী বা কি বলবো বন্ধু রাষ্ট্রের যে যারা ব্যবসায়ী তাদের আসলে কি ধরনের আস্থা থাকে। স্থানীয় বিনিয়োগটা এখানে তাৎপর্যপূর্ণ। স্থানীয় বিনিয়োগটা আমি মনে করি খুবই তাৎপর্যপূর্ণ। এটা বরঞ্চ বিদেশি বিনিয়োগের চেয়ে তাদের স্থানীয় বিনিয়োগের পরিমাণটা প্রায় ডাবল। সো এটা ইন্ডিকেট করে যে সরকারের প্রতি দেশের ব্যবসায়ী সমাজেরও আস্থা আছে, পাশাপাশি আপনার বিদেশি বিনিয়োগকারীরাও আস্তে আস্তে বাংলাদেশের দিকে আবার ফিরে আসছে। ধন্যবাদ আপনাকে মেজবাউল আজম সওদাগর। সেটি হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, রাকসু জাকসু সব নির্বাচনমুখী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি এই ধরনের কোনো নির্বাচনের ব্যবস্থা আছে কি না, আর এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন নিয়ে হাওয়া বইছে, এটা জাতীয় নির্বাচনে কি এটার কোনো ইম্প্যাক্ট পড়বে কি না? এই মানে আমাদের যে সময়টা শুরু হলো আর কি, মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তার আগে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনগুলো চলতেই থাকবে। ডাকসু রাকসু চকসু যা কিছু আছে সবগুলোই চলতে থাকবে। তো পুরোটাই একটা নির্বাচনী আবহের মধ্যে আমরা থাকব এবং এইগুলার ডাকসু নির্বাচন সহ অন্যান্য যে নির্বাচনগুলো হবে এটার নির্বাচনে খুব বড় ধরনের প্রভাব পড়বে বলে আমি খুব মনে করি। কারণ এগুলো তো তরুণদের এবং শিক্ষার্থীদের, তবে তরুণদের মনোভাবটা এখান থেকে কিছুটা আমরা আজ করতে পারবো, তরুণরা আসলে কি চাচ্ছে এটা বুঝতে পারতেছি আমরা এই সেন্সে যে ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেখানে আমরা দেখছি যে আগে যেভাবে প্রচারণা হতো পুরো চেঞ্জ, মানে পজিটিভ দিকে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দলগুলোর মধ্যে ছাত্রদেরকে আকৃষ্ট করার জন্য এবং ছাত্ররা কি চায় সেই ভিত্তিতে নির্বাচনী ইশতেহারগুলো সাজানো হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আগে যেভাবে নেতাদের নামে স্লোগানগুলো দেয়া হতো ওইটার অ্যাবসেন্স এবার লক্ষ্য করা যাচ্ছে, যে নেতাদের নামে কোনো স্লোগান বা জাতীয় রাজনীতির তেমন কোনো কথা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কথা হচ্ছে। এটা একটা বড় পজিটিভ দিক আমাদের পলিটিক্যাল কালচারে। তো এইটা যদি চলমান থাকে তো বিশ্ববিদ্যালয় প্রার্থীদের যেই কনভিন্স করার যে আচরণ, তাদের যেই বাচনভঙ্গি, তাদের যে সবকিছু কিন্তু লক্ষণীয়। মানে কি একজন আরেকজনের ভুল ধরার জন্য রেডি হয়ে আছে, কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতেছে, কার কথায় কি ভুল হচ্ছে। এই যে ওয়াচডগের ভূমিকা পালন করছে একজন আরেকজনকে, মানে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে পড়ে গেছে সবাই। এটা কি শেষ পর্যন্ত থাকবে বলে এটা আমি আশাবাদী। আবার এদিকে আরেকটা জিনিস, এখানে চিফ রিটার্নিং অফিসার তিনি বলেছেন যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে প্রয়োজনে ইলেকশনের দিন। আবার আইএসপিআর বলেছে যে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া। এটা একটু কনফিউজিং হয়ে গেল, আমিও দেখলাম। অবশ্য আবার চিফ রিটার্নিং অফিসার তিনি বলেছেন যে না, যদি প্রয়োজন হয় বা সেরকম আমরা, এটা একটু কনফিউজিং হয়ে গেল। আইএসপিআর এর বিবৃতির পর আমরা দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো তাদের সাথে কথা না বলেই
অনেকে আবার বলছেন যে এই বিশ্ববিদ্যালয় যদি সেনাবাহিনী দেয় তাহলে জাতীয় নির্বাচনে কি সেটা একটা প্রশ্ন, সেই প্রশ্নটা Striking থাকবে, force হিসেবে। কারণ ডাকসু নির্বাচনের মধ্যে একটা নির্বাচনে এখানে পুলিশ ফোর্স আছে, আপনার র্যাব আছে, অন্যান্য বাহিনী আছে, ইউনিভার্সিটি প্রক্টোরিয়াল বডি আছে, এখানে এত বড় এলিট ফোর্সের দরকার হবে কেন, সেই প্রশ্নটা হয়তো থাকবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো খুব সেনসিটিভ, সেই প্রেক্ষাপটে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করছে যে প্রয়োজন হলে তারা হয়তো ডাকতে পারে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা যেটি বললেন, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 যেটা পাশ হয়েছিল, সেখানে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনের বিধানটা নাই। তো ইতিমধ্যে ছাত্ররা আমাদের কাছে দাবি জানিয়েছে নির্বাচন করার জন্য। তো এইটা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা কমিটি গঠন করে দিয়েছে, একটা নীতিমালা নিয়ে কাজ হয়েছে গতকালকে, সেই নীতিমালাটা পরশুদিন বোধহয় সেই নীতিমালাটা পাশ হয়েছে, এবং এটা রাষ্ট্রপতি অনুমোদন হয়ে আসলে তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো নির্বাচনের আয়োজন করতে যাবে। ধন্যবাদ আপনাকে। সময় প্রায় শেষের দিকে। আজাদ মজুমদার, দেশে গুম বন্ধে আইন করছে সরকার, আরেকটি হচ্ছে আপনারা নীতিগত অনুমোদন দিয়েছেন, সেটি হচ্ছে লালন শাহের তিরোধান দিবস শ্রেণীভুক্ত করেছেন। জি, গুম বন্ধের এটা আইন, এটা তো অনেক দিনের দাবি এবং এটা নিয়ে সরকার অনেক দিন ধরে কাজ করছে। তো এটা খুব একটা পজিটিভ ডেভেলপমেন্ট। আর লালন শাহের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মানে কালচারাল ফেসিজম আমাদের দেশে আসলে এমনভাবে জেঁকে বসেছিল, তাতে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি আছে এটাই আমাদের অনেক মানুষ আসলে ভুলতে বসেছিল। তো আমাদের যারা কালচারাল আইকন, তাদেরকে আমাদের দেশের মানুষকে মনে করিয়ে দেওয়া, লালন আমাদের দেশের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, তাকে আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে তাকে নিয়ে আসা বা তার যে তিরোধান দিবসটাকে স্বীকৃতি দেওয়া, এটা একটা সাংস্কৃতিক জগতে একটা অগ্রগতি। শুধু তা নয়, লালন নয়, আজকে যে মন্ত্রী পরিষদের সভা হয়েছে, উপদেষ্টা পরিষদের, সেখানে লালন ছাড়াও আরও কয়েকজন কালচারাল আইকন যারা তাদের নাম আলোচনায় এসেছে, পরবর্তীতে হয়তো তাদের ব্যাপারে সরকার একটা সিদ্ধান্ত নেবে। হুমায়ুন আহমেদ, আয়ুব বাচ্চু উদাহরণ হিসেবে আমি শুধু তাদের কথা বলছি। আপনার সময় সংক্ষিপ্ত, আমি জাস্ট একটা ডাকসু নির্বাচন নিয়ে আমার একটা ব্যক্তিগত ছোট্ট একটা অভিমত আমি বলি। এই নির্বাচনগুলোর ইতিবাচক দিকটা যেটা হচ্ছে যে নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভয়ের সংস্কৃতি, এই সংস্কৃতিটা দূর হবে বলে আমি বিশ্বাস করি। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। একজন সহপাঠী আসলে আরেকজন সহপাঠীকে কেন ভয় পাবে, কিন্তু আমাদের দেশে সেটাই হয়ে আসছে। কিন্তু এখন যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত করা যায়, তাহলে যিনি সহপাঠী তিনিও জানেন যে, যার রাজনৈতিক কর্মী তিনি জানেন যে তার সহপাঠীর কাছে তার একসময় ম্যান্ডেট চাইতে হতে পারে। তাহলে যে তার যে ভয়ের যে সংস্কৃতিটা, এটা দূর হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এই যদি নির্বাচনগুলো নিয়মিত আয়োজন করা যায়, এই জন্য যারা যে সকল প্রার্থী আছেন সবার জন্য শুভকামনা। আমি মনে করি যে এই নির্বাচনগুলো আসলে আমাদের নিয়মিত হওয়া উচিত। তাহলে আমাদের শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশের ক্ষেত্রে এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশা করছি ডাকসু সহ সব বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এত রাতে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। যারা সাথে ছিলেন সবাইকে শুভরাত্রি।